আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যেদিন আমি বাসায় ব্যাক করেছি তার একদিন পরের ক্লিপ হচ্ছে আজকেরগুলো। আর কিছু সবজি এনেছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। সকালে এখন ব্রেকফাস্ট রেডি করছি। আর সকালবেলা হচ্ছে আমার না কোনো কিছু রান্না করে তারপর হচ্ছে খেতে ব্রেকফাস্টে একদমই ভালো লাগে না। মানে পরোটা, চা ভাজবো ঠিক আছে, কিন্তু এটার সাথে হচ্ছে সবজি রান্না করা, ডাল রান্না করা আরও মানে যে বিভিন্ন জিনিস করতে হয়, সেইটা আমার করতে একদমই ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি আজকে ডিম ফ্রাই করব, তো একটু অন্যরকম স্টাইলে। তো ডিমের জন্য আমি হচ্ছে মানে ডিম ফ্রাইয়ের জন্য ডিম নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়া, সেই সাথে চিলি ফ্লেক্স, তারপর একটু ফেটিয়ে নিয়ে এখন গাজর কুচি, গাজর না, মানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে দিয়ে দিলাম টমেটো কুচি। তো আপনার এখানে সুইট কর্ন, তারপর হচ্ছে গাজর কুচি এগুলোও ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে সবকিছু আমি ভালো মতো আবারও ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিমের মধ্যে লবণও দিয়েছি, কিন্তু সেটা বলার কথা খেয়াল ছিল না। তো যাই হোক, আমি আজকে ডিমটা হচ্ছে এয়ার ফ্রায়ারে হচ্ছে ফ্রাই করব। তো এটার জন্য এখানে যে একটা এয়ার ফ্রায়ারের পেপার আছে সেটা দিয়েছি, সামান্য তেল স্প্রে করে দিলাম আর ডিমটা দিয়ে দিয়েছি। তবে এখানে হচ্ছে মিনিমাম ৪ থেকে ৫টা ডিম দিলে এটার মানে টেক্সচারটা সুন্দর হয়। তো আমি জাস্ট ২টা ডিম ইউজ করেছি, এর জন্য অনেক বেশি থিন হয়ে গিয়েছে। তাছাড়া হচ্ছে মানে কি বলে সেটা পেপারের সাথে লেগেও গিয়েছিল। তো এখন আমি এই ডিমটাকে হচ্ছে এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে ৬ থেকে ৭ মিনিটের জন্য বেক করে নেব। আর এখান থেকে হচ্ছে আমি পরোটা ফ্রাই করব। তো এর জন্য ফ্রোজেন পরোটাটা বের করে নিলাম। আসলে এখন পর্যন্ত মানে আমার রুটি বানানো হয়নি। তো আমার হচ্ছে মানে এগুলো আস্তে ধীরে সবকিছু রেডি করতে হবে। তো ভাবলাম যে ফ্রোজেন পরোটাটা দিয়েই এখন আপাতত কাজ চালাই। এই যে ডিমটা কিন্তু হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে। তবে যেটা হয়েছে যে আমি তো বেকিং পেপারই দিয়েছি। তো ডিমটা হচ্ছে বেকিং পেপারের সাথে একদম লেগে গিয়েছে। তো আমার এখানে উচিত ছিল যে কি বলে ওভেন প্রুফ কিংবা এয়ার ফ্রায়ার প্রুফ যেই মোল্ড কিংবা মানে বোল বাটি থাকে সেগুলোতে দেয়া। তো ওইগুলোতে দিলে আর এই অবস্থাটা হতো না। তো যাই হোক, আমি হচ্ছে এভাবে ধরেই আরএমকে দিয়ে দিয়েছি। আর পরোটা দিয়ে খাওয়া গিয়েছে, কিন্তু এখন হচ্ছে পেপারটা থেকে বের করা যাচ্ছে না। কিন্তু পরোটার সাথে যখন খেয়েছে তখন হচ্ছে মানে ডিমটা পারফেক্টলি উঠে এসেছিল। ইদানিং সবজি কিনতে গেলে কেন জানি আমি সবজি খুঁজে পাই না। মানে ভ্যান ভরা সবজি থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো আমি হয়তোবা প্রতিদিনই খাই। তো কিভাবে রান্না করব সেটাও মানে মাথায় আসে না। যদিও একই সবজি কিন্তু বিভিন্ন ধরনের মানে রান্নার প্রসেস থাকে। তো সেটা হচ্ছে জানতে হবে, জেনে রান্না করতে পারলে তখন দেখা যায় আর মানে যে একই ধরনের সবজি খেতে গেলে যে একটা বোরিংনেস চলে আসে সেটা কিন্তু আর আসে না। তো যাই হোক, আমরা হচ্ছে যে ক্যামেরন হাইল্যান্ডে গিয়েছিলাম। তো সেইখানে মানে একটা মানে যেদিন আমরা চলে আসবো সেদিন রাতে হচ্ছে আমরা সেখানে ভাত খেয়েছিলাম। তো আমাদের অবস্থা না, বিশেষ করে আমার আর লিয়ানার অবস্থা, মানে দেশের বাইরে যদি কোথাও যাই তো হচ্ছে ২ দিন যদি ভাত না খাই মানে ৩ দিনের দিন ভাত মানে লাগবেই। অল্প একটু হলেও ভাত লাগবে। তো খুঁজে-টুজে দেখা যায় কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নয়তো বাংলা রেস্টুরেন্ট খুঁজে বের করি আমরা ভাত খাওয়ার জন্য। যদিও স্পেশাল তেমন কিছু খাই না, কিন্তু ভাত খেতে হবে আরকি একটু হলেও। তো আমরা ঐরকমই হচ্ছে একটা মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করেছিলাম। সেখানে হচ্ছে তারা করলা ফ্রাই, তারপর হচ্ছে ঢেঁড়স ফ্রাই করেছিল। তো সেগুলো দিয়ে আমরা হচ্ছে রাতে ডিনার করেছিলাম। আর ওরা না কেমন করে জানি একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে করলা, তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো ফ্রাই করে, যেটা না খেতে অনেক মজা লাগে। তো আমি এর আগেও খাওয়ার পর বাসায় কয়েকবার ট্রাই করেছিলাম, কিন্তু তাদের মতো না ঐরকম টেস্ট হয় না আরকি। যেটা বলছিলাম,
তাদের মতো পারফেক্ট টেস্ট আসে না। তারা হয়তো স্পেশাল কোনো একটা কিছু দেয় যেটা আমি জানি না। তো হয়তোবা আমি রেসিপিটা তাদের কাছে জিজ্ঞেস করতাম যদি আরো ২-১ বেলা সেখানে খেতাম। কিন্তু যেদিন রাতে ডিনার করেছি তার পরের দিনই আবার হচ্ছে কুয়ালালামপুর ব্যাক করেছিলাম। তো তারা হচ্ছে একটা ঢেঁড়স ফ্রাইও করেছিল। মানে অনেকই ক্রিসপি। তারপর হচ্ছে ঢেঁড়স খেতে গেলে তো একটু আঠালো একটা যে মানে থাকে রান্না করার পর, কোনো কিছুই ছিল না। মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো দেখি যে সার্চ দিয়ে দেখব যে এরকম ঢেঁড়স ফ্রাই মানে YouTube এ আছে কিনা? থাকলে আমি একদিন ট্রাই করব। তো আজকে হচ্ছে আমি একদম কি বলে সেটাকে করলা ভাজি করেছি, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি। আর একদিক দিয়ে হচ্ছে আমি রান্না করছি, আরেক দিক দিয়ে যে টুকিটাকি কাজ আছে সেগুলো কিন্তু শেষ করে নিচ্ছি। আচ্ছা, দিলরুবা আপু আর আরো কয়েকজন আপু বলছিলেন যে আমি মালয়েশিয়াতে কোথায় ঘুরলাম, কি খেলাম আর কি শপিং করলাম এগুলো আপনাদের সাথে যেন শেয়ার করি। তো আমি হচ্ছে অত ডিটেইলস এ কোনো কিছুই রেকর্ড করিনি। একটু করে রেকর্ড করেছি। তো আমি তো সেখানে ৮ রাত মানে সরি ৭ রাত ৮ দিন ছিলাম। তো এর মধ্যে আমি হচ্ছে মানে যখন যতটুকু টাইম পেয়েছি একটু করে রেকর্ড করেছি আরকি। মানে ওরকম ডিটেইলস এ কোনো কিছুই করিনি। কারণ এটা যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল, কোনো ট্রাভেল রিলেটেড চ্যানেল না। তো এর জন্য আমি হচ্ছে ওরকম ডিটেইলস এ কোনো কিছুই রেকর্ড করিনি। তবে যতটুকুই করেছি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর শপিং বলতে হ্যাঁ, শপিং তো মোটামুটি কিছু করেছি। একদম যে করিনি তা কিন্তু না। আমার যেহেতু ঘরের জিনিসের প্রতি অনেক বেশি মানে ফ্যাসিনেশন কাজ করে। তো আমি ঘরের জিনিসের মানে খুঁজে-টুজে বের করে কিছু কিনেছি আরকি। সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আস্তে করে। তারপর দিলু বাপু এটাও বলছিলেন যে, আমরা কি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে গিয়েছি কিনা? না নিজে থেকেই গিয়েছি। তো আমরা হচ্ছে নিজে থেকেই গিয়েছিলাম। কোনো ট্রাভেল এজেন্ট কিংবা ট্যুর কোম্পানির মাধ্যমে যাইনি। যখন ২০১৬ সালে আমি হচ্ছে ফার্স্ট মানে দেশের বাইরে আরকি ঘুরতে যাই। তখন লিয়ানার এজ ছিল মাত্র ৩.৫ বছর। তখন আমরা প্ল্যান করেছিলাম যে ইন্ডিয়ার যে মানে ৪ টা ডিস্ট্রিক্ট আছে সেগুলো আমরা ঘুরবো। যেমন দিল্লি, তারপর হচ্ছে কলকাতা, সিমলা, মানালি, কুল্লু এগুলো হচ্ছে আমরা ভিজিট করব ভেবেছিলাম। তো তখন আমরা টুরিস্ট কোম্পানির মাধ্যমে গিয়েছিলাম। যেহেতু এর আগে কখনো আমি দেশের বাইরে যাইনি, প্লাস হচ্ছে কোনো এক্সপেরিয়েন্স নেই, লিয়ানা ছোট, তাই তখন হচ্ছে আমরা কোনো রিস্ক নেইনি। মানে একদম ট্যুর কোম্পানির মাধ্যমে গিয়েছিলাম। আর এরপর যতবার গিয়েছি, ততবার হচ্ছে সবসময় দেখা গিয়েছে যে কোনো না কোনো গ্রুপের সাথে গিয়েছি আরকি। তবে মানে লাস্ট বারের আগে যখন কলকাতায় গেলাম, তখন আমরা একা গিয়েছি। আর মালয়েশিয়াতে যে গেলাম, এটাও আমরা একাই গিয়েছি। কোনো গ্রুপও ছিল না, কোনো ট্যুর কোম্পানিও ছিল না। তো যাই হোক, আমার ঘরের অবস্থা এই যে দেখতেই পারছেন, আমি আসার পর থেকে কাজ করেই যাচ্ছি। আমার কাজ কিন্তু শেষই হচ্ছে না। তো টুকিটাকি হচ্ছে এত ডিটেইলস এ আমি হচ্ছে রেকর্ডও করি না। কারণ রেকর্ড করে কাজ করতে গেলে যে কাজটা আমার হচ্ছে ১০ মিনিটে শেষ হয়ে যাবে, সেটা করতে লাগে ০.৫ ঘন্টা। তো মানে মোস্ট অফ কাজই হচ্ছে আমি অফ ক্যামেরাতে করে ফেলি। তবে টুকিটাকি কিছু আছে যেগুলো হচ্ছে মানে অন ক্যামেরাতে করে আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এইখানে যে বেডের উপর গ্রিন কালারের উপর যে ড্রেসটা দেখতে পারছেন, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ট্র্যাডিশনাল ড্রেস। তো আমি হচ্ছে সেখানে সেল চলছিল। তো আমি মালয়েশিয়ার ট্র্যাডিশনাল ২ টা ড্রেস কিনেছি আমার নিজের জন্য। কারণ তারা এই ড্রেসগুলো যখন মানে পরে তখন দেখতে এত বেশি সুন্দর লাগে। তো ভাবলাম যে কেন না আমি ২ টা নিয়ে যাই আমার নিজের জন্য। আবার চলে এসেছি রান্নাবান্নায়। আজকে আমি আপনাদের সাথে একটা ফিশ কারি রেসিপি শেয়ার করব। আর সেটার জন্য ১ম এ একটা মসলা রেডি করতে হয়। সেটার জন্য হচ্ছে আমি ১ম এ প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। সেই সাথে সামান্য হচ্ছে আদা, তারপর রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এবং দিয়েছি হচ্ছে সেজিমি সিডস হচ্ছে তিল। তো এগুলো দিয়ে হচ্ছে সবকিছু ভালোমতো ভেজে নিতে হবে। তারপর এগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, সেই সময়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। টমেটোগুলো কিন্তু একদম লালচে টাইপের হতে হবে। আর ওই যে একটু ইয়েলো তারপর হচ্ছে শক্ত ওই টমেটো না দিয়ে চেষ্টা করবেন লাল সফট টাইপের টমেটোগুলো দেওয়ার জন্য। আর দিয়েছি হচ্ছে যে ধনেপাতার যে উপরের যে ডাঁটাগুলো থাকে সেগুলো। পাতা ছাড়া শুধু ডাঁটা দিয়েছি অল্প একটু।
দিয়ে আমি সবকিছু হচ্ছে সামান্য লবণ দিয়ে ভালো মতো মিক্স করে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব। মানে টমেটোটা শুধু গলে গেলে হবে না, এটা গলে একদম যে টমেটোর পানিটা থাকে সেটাও শুকিয়ে ফেলতে হবে। যখন একদম শুকিয়ে যাবে টমেটোর পানি সহ ভাজা, ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি গ্রেভি করব, তো এর জন্য দিয়ে দিলাম আরো একটু পানি। আসলে আমার ঘরে হচ্ছে রুই মাছটা একটু বেশিই খাওয়া হয়। কারণ আরেম অন্য স্পেশাল তেমন কোনো মাছ খায় না। তো এক ধরনের মানে মাছ খেতে, খেতে মানে এত বেশি একঘেয়েমি চলে আসে। তো আমি হচ্ছে ইদানিং চেষ্টা করি যে একই মাছ বিভিন্ন ধরনের করে রান্না করার জন্য। এতে করে না খেতে আর একঘেয়েমি লাগে না। তো আমি হচ্ছে ১ম এ তেল দিয়েছিলাম। দিয়ে তারপর জিরা দিয়েছি, আস্ত জিরা একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এখন আমি সামান্য পানি দিয়ে এখন শুকনো যে মসলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। যেমন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি শিমলা মরিচ। তো কাশ্মীরি শিমলা মরিচটা দিলে হচ্ছে কালার খুবই সুন্দর আসে, যেটা আমি সবসময় বলি। তো এখন মসলাগুলোকে আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে একদম ভালো মতো যে মানে মিহি করে দেওয়া সেটা দিচ্ছি। তো আপনারা যদি এখানে পেঁয়াজ বাটা দেন তাহলে তো আরো বেশি ভালো হয়। তো আমি মসলাটাকে কষিয়ে এখানে ওই যে আমি ১ম এ দেখালাম না যে তিলের মানে সেজেমি সিড দিয়ে একটা মসলা রেডি করেছি, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সেই ব্লেন্ড করা মসলাটাই হচ্ছে এখানে দিলাম। দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডারের জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই মসলাটাকে হচ্ছে আবার কষাতে হবে। তো এটা হচ্ছে ২-১ বার কষিয়ে তারপর হচ্ছে রান্না করতে হয়। আর সত্যি বলতে আমি ফার্স্ট টাইম এটা রান্না করছি। আমি কখনো সেজিমি সিডস এভাবে ব্লেন্ড করে কোনো কারিতেই দেইনি। সেটা মাছ হোক, মাংস হোক, সবজি হোক কোনোটাতেই দেইনি। আজকেই ফার্স্ট টাইম দিলাম। আর আমাদের কাছে খেয়ে বেশ ভালো লেগেছে। তো আমি হচ্ছে রেসিপিটা জানি না কেন রেকর্ড করে রেখেছিলাম। আর আমি মানে এটাই করি। দেখা যায় ফার্স্ট টাইমও যদি কোনো রেসিপি ট্রাই করি তো রেকর্ড করে রাখার চেষ্টা করি। কারণ পরবর্তীতে দেখা যায় আমার সেটা আর মনে থাকে না। আর ভালো হলে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেই, প্লাস নিজের জন্যও সেভ করে রাখি। তো এই যে আমি হচ্ছে ঢাকনা দিয়ে মসলাটাকে কষিয়েছিলাম। কারণ যেহেতু ব্লেন্ড করা মসলা দিয়েছি তো অনেক বেশি ছিটায়। ছিটানোর কারণে হচ্ছে পুরো চুলা, রান্নাঘর ভরে যায়। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মসলাটাকে কষিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে ঝোলের জন্য পানি আমি যতটুকু দিয়েছি, তো আমার উচিত ছিল মানে আরেকটু বেশি দেয়া। বেশি দেয়া বলতে ঝোলটা মানে মাছটা হচ্ছে আমি বেশি রান্না করে ফেলেছি। যার কারণে না ঝোলটা বেশি শুকিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ঝোল, ঝোল খেতে বেশি মজা লাগে। আর এখন আমি রুই মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। রুই মাছগুলো এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু রান্না করে নিব। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে এভাবে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যায় এই মজাদার মাছের কারিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এরপর আর কোনো কিছু রেকর্ড করিনি। বিকেলবেলা চা খাচ্ছি। আরেম যেহেতু বাসায় তো চাটা বিকেলেই খাওয়া হয়। আর এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।